বাইরে থেকে জিনিসটা দেখতে যতটা ভালো লাগে, যতটা গ্ল্যামারাস লাগে, জিনিসটা আদতে ওরকম না। অনেক স্বপ্ন নিয়ে রেয়াজি রেস্টুরেন্টটা বানিয়েছিলাম। আমি কিছুটা ক্ষেত্রে লাকি, কিছুটা ক্ষেত্রে আবার আনলাকিও বলবো। আমাদের পাটুলির রেয়াজিটা বন্ধ হয়ে যাচ্ছে। হয়ে গেলে দেখছি কোন দিন মাথায় ব্যথা, কোন দিন পেটে ব্যথা, পিপি শাড়ি ব্যথা। আজকে ভাই নেই। সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। ব্লু কি করছো? ব্লু ব্লু আজকে নেড়া হবে তো? দিদা বল হ্যাঁ করেছি, ডেকেছি। কি হবে কি হবে ব্লু খাবে? এটা দাঁড়ান, হবে ব্লু গরম আছে, দেখে দেখে দেখে। গরম, খুব গরম। এটা খাও, দাও। কম না গরম না, এটা খাও। এই যে ব্লুয়ের আজকে হেয়ার কাট হবে, মেরুমুন্ডি করে দেওয়া হবে। এটা ইজি উপায়। এবার ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফার্স্ট বলতে গেলে আমরা যখন করেছিলাম সিমারে, ব্লুয়ের অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই কথা ছিল হেয়ার কাট করার, কিন্তু ও কোনোদিনও ন্যাড়া হয়নি, মানে রুট থেকে কোনোদিনও ওঠেনি। এবার ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম বলতে গেলে ন্যাড়া করে দেওয়া হবে, আর কোনো বছর ন্যাড়া করা হবে না। তো এবার মানে যাই না কি রিয়াক্ট করবে এখনো। খুর দিয়ে ন্যাড়া করে দেবে বাবা? এই খা, মুখেরটা শেষ করো, তারপর এটা দেবো। খুর দিয়ে ন্যাড়া করে দেবে বাবা? আগের বার কিন্তু 1 মাসে এসে গেছিল, মানে এপ্রিলে করেছিলাম না, তুমি করনি, আমরা করেছিলাম তো প্রথমটা। ট্রিমারে করেছিলাম, খুঁড়ে করিনি তো বাবা, নড়ো না কিন্তু। আমি তো চাই না যে ও ন্যাড়া হোক, আমি চাই চুলটা সাইড থেকে একটু ট্রিম করে দিই। এত ভালো চুল আছে, ন্যাড়া হলে কি দরকার নেই। মা ও কখনো হয়নি ন্যাড়া, মানে হতেই হবে, এরকম কি কোনো নিয়ম আছে? না নিয়ম নেই, বললাম একবার করি। হ্যাঁ, ওই মাশরুম কাট হয় না, মাশরুম মতন নেড়া দাও। একবারও হয়নি ও ন্যাড়া। নেড়া হতে হবে, হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাকি? তারপরে বলে মা আমার হেয়ার গ্রোথ হলো না। না, এগুলো খুব বাজে কথা যে নেড়া না হলে হেয়ার গ্রোথ হয় না। বলছে ন্যাড়া করতে না, কি নাকি সাইড থেকে ন্যাড়া করে দেওয়া যাবে? আরে এই মাশরুম কাট হয় না সাইড থেকে, সেরকম করে দিন। মাঝখানটা এরকম কি করে দাও, সবটা ন্যাড়া। না না, ওই এই কে কে ন্যাড়া করার সাপোর্টে আর কে কে নয়, রাহুল নিজেই ডিসাইড করতে পারছে না করবে কি করবে না। কেউই দেখছি, কোনো বাবারাই দেখছি পছন্দ করে না, রাহুলও নাই বলছে, আমার বাবা পছন্দ করতো না। না, ও একবার হয়েছে যখন আমরা হসপিটাল থেকে বাড়ি এসে 1 মাসে যখন ও রিয়ে উঠলো। ও তো নেড়া হয়েছে একবার, হয়নি যে তা তো না, মাঝে হলো না পুরো। বাট আমরা রুট থেকে তুলতে পারি। মুখ থেকে পুরো ছোট হয়ে গেছিল একদম এরকম। তবে ওর আগে ছোটবেলায় যে হেয়ার ছিল খুব বাজে, তার তুলনায় হেয়ার ওর বেড়েছে। বসো বসো তুমি। বাচ্চাবেলা যেরকম ভাবে আস্তে আস্তে বাড়ে, তো সবাই কারো তো থাকেই না বাচ্চা যখন হয়। এরা তো খুব কম ছিল, ছিলই না, মাঝখানে টুকটুক করে একটু হেয়ার ছিল। এই হেয়ার কাটটা দেখিয়েছিস? কি হয়? মাশরুম। হ্যাঁ আমি দেখিয়েছি, একদম ওরকম মাশরুম করে দেবে। আমি চাই ওরকম মাশরুম হেয়ার কাট হোক, সাইডের থেকে শেভড, মাঝখানে একটু স্পাইক মতন। লোকেরা আমাকে বলবে, যাই হোক। ও এখন বলতে পারছে না বলে ওর হেয়ার কাট দে। তুমি বসো, তোমার হেয়ার কাট হবে। আমার মনে আছে ছোটবেলাতেই একবার চুল বাবা প্রচন্ড ছোট করে দিয়েছিলাম, কেঁদে, তখন আমি বড় রীতিমতো ক্লাস 5-6-এ পড়ি। ওই চুলটা তাহলে আমাদের তারকেশ্বরে দিয়ে আসতে হবে। না ফেলিনি, তাহলে আমাদের দিয়ে আসতে হবে রাহুল। যাবো। এখন তারকেশ্বরে যাওয়া যাবে না, এখন শ্রাবণ মাস না গেলে যাওয়া যাবে না। ব্লু ব্লু বড় হয়ে গেল, দেখ নিজে নিজেই বসেছে হেয়ার কাট। বসো, নড়বে না। হ্যাঁ হেয়ার কাট হচ্ছে, সুন্দর দেখতে লাগবে। যেই ট্রিমারটা ছোঁয়াবে ওর মাথায়। আমি আছি। অনিতা দি তুমি ওই দিকটা দরজাটা বন্ধ করে তোমার ইয়েটা নিয়ে এসো বাবা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই আমার গাড়ি দেখো তো, বাবা এদিকে। ব্লু এবার পুরো চুপ আছে।
নিচটা একটু টেনে দিও কুর্তি। দেখি বাবা। এবার অনেক অন্যরকম হয়ে গেছে, বড় হচ্ছে। ও হাসছে, খুব কাতাকুতু লাগছে। নিচে আনছি নিচে আসবে না, নিচে আঙ্কেল হেয়ার কাট করছে, সুন্দর লাগবে। বাহ, ভালো লাগছে। নড়বে না, হ্যাঁ ওর সাইজেরই দিয়েছে, একটু বড়। লু অনেক শান্ত হয়ে গেছে, আগে যখন হেয়ার কাট হতো কেঁদে টেঁদে পুরো একদম ভাসিয়ে দিত। কে তোমার যদি কোনোদিনও ইচ্ছে তুমি নিজে ন্যাড়া হলো বাবা। আর বয়স হলে তখন আর ন্যাড়া হতে না না কোনোদিন করো না ইচ্ছে বাবা, হবে না। নড়ে না নড়ে না নড়ে না। এই বয়সে হয়নি তো আর কোনোদিন হবে না। না অনেকে বড় হয়ে নিজের ইচ্ছে করে। না, পরে আমি তো- কোনোদিন কাউকে দেখিনি। তো হ্যাঁ, একটু চুল পড়বে, একটু সহ্য করতে মুখে হবে। লেগেছে বোধহয়। বাও ওয়াও ওয়াও, হ্যাঁ আর চুপ চুপ। আনছি আঙ্কেল হেয়ার কাট করছে, তুমি কথা বলো না তাহলে মুখে ঢুকে যাবে। বাদা বাদা পুজো হবে পুজো হবে বুঝছো? কিছু হবে, তুমি নিচে নিচে। বাদা বাদা হ্যাঁ বাধা আছে, চুপ। দেখি আবার কর। তুমি হাত দিও না, চুল পড়বে তাহলে। বড় হয়েছে এবার, বেশ 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 কথা বলো না। বেশ বেশ ব্যাস না, আর একটু বাকি আছে, দাঁড়াও। ব্যাস কেন বেশ 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 চোখটা লাগবে লাগবে লাস্ট। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। রাখো ওখানটা রাখো। এদি এদি আচ্ছা এদি ঠিক আছে ঠিক আছে। কথা বলে না, নড়ে না নড়ে না বাবা, নড়বে না নড়বে না কিন্তু। বাবা নড়ে না। দাঁড়াও, হয়ে গেছে হয়ে গেছে। শোনো, ধর নামাও। আনছি ববে হ্যাঁ বকবে বকবে, চুপ চুপ চুপ। কাটিং হয়ে গেল ম্যাডাম, ওই যে সাইডটা ইয়ে করেছি তাহলে তো দেখি তাকাও। সিম্পল হয়ে গেল। ভেরি গুড বয়। এই ও বলছে কেন আমরা চাদর পাতলাম, ঠিকই বলেছে, ওর তো ছিল শীট ব্ল্যাক কালারের। আর ঝাড়ু ঝাড়ু করতে হবে না। এসছে চাদর পেতে না না না, আগের বার শীট পেতেছিল। কালো একটা ইয়ে পাতি তার উপরে বসে। আমার মনে আছে, ও পরিষ্কার করে দিয়েছিল। দেখিয়েছো সামনে থেকে। তা ওটা আমাকে দিয়ে দাও, এটা আমার। গুড বয়। বাবাই এই জাস্ট রেয়াজির সামনে এলাম, কাজরি ভেতরে বসে আছে। বাইরের লাইটটা একটু জ্বালিয়ে দে বল। অনেক স্বপ্ন নিয়ে এই ওয়াল পেন্টিংটা বানিয়েছিলাম, তখন রেয়াজি শুরু হবে তার 5-6 দিন আগে। আর বাইরের এই হলুদ আলোটা, হলুদ আর এই গ্লোসাইন বোর্ড এসব কিছু, যাই হোক। আজকে ডেট কত? 19শে জুলাই। 19শে জুলাই। রেয়াজি শুরু হয়েছিল 6 6 জুন জুন 2025। তখন বাবা আমাদের ছেড়ে চলে গেছে, হার্ডলি 1 সপ্তাহ মতন হয়েছে। সেই এনভায়রনমেন্টে রেয়াজি স্টার্ট হয়, এবং আমরা তো দুজনেই ফুড ইন্ডাস্ট্রির লোকজন নই, বা ব্যবসাতেও এরকম নয় যে আমাদের জেনারেশন বাই জেনারেশন বিজনেস আছে, সেই লিগাসিতে বিজনেস করছি, সেই ব্যাপারটা না। আমরা ফার্স্ট জেনারেশনই ছিলাম। বিজনেস নিয়ে সত্যি কোনো মিনিমাম আইডিয়া আমাদের ছিল না, স্পেশালি ফুড বিজনেস নিয়ে। আজকে মোটামুটি 1 বছর হয়ে গেছে। 1 বছর পর এটুকু বলতে পারি 5% আইডিয়া এখন আছে, 95% এখনও বাকি আছে, কারণ আমি বিশ্বাস করি মানুষের শেখার কোনো শেষ নেই। এবং আজকে থাম্বনেলটা আপনারা সকলেই দেখেছেন, এবং দেখে অনেকেই হয়তো জানতে চান যে কী হয়েছে। স্পেশালি যারা আমাদের ভালোবাসেন তারা তো জানতে চানই, আর যারা ভালোবাসেন না তারা আরও বেশি জানতে চান। সত্যি কথা, রেয়াজি এখানে শুরু যখন হয়েছিল তখন আপনাদের থেকে আমরা একটা ম্যাসিভ রেসপন্স পেয়েছিলাম, সেটা খুব ঠিক কথা। এবং অনেক কিছু মানে ফুড বিজনেসে ঢুকে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে বাইরে থেকে জিনিসটা দেখতে যতটা ভালো লাগে, যতটা গ্ল্যামারাস লাগে, জিনিসটা আদতে ওরকম না। একটা রেস্টুরেন্ট বানিয়ে একটা রেস্টুরেন্টের ব্র্যান্ড বানানো,
মানুষের মাঝখানে সেই রেস্টুরেন্টের নামটা ছড়িয়ে যাওয়া, সবাই রেস্টুরেন্টের নামটা জানছে, এখানে আসছে, অর্ডার দিচ্ছে, এই সব জিনিসে অনেক টাইম লাগে এবং অনেক ধৈর্য লাগে। এবং ব্যবসার শেষে, মাসের শেষে প্রফিটটা বার করে নিয়ে আসা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়, যেখানে আপনাকে এইটুকু জানতে হবে যে আপনার রেস্টুরেন্টে যারা যারা শেফ আছে সকলকে স্যালারি দেওয়া, সকলের স্যালারি দেওয়া, জায়গাটা রেন্ট দেওয়া, সব কিছু মিলে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার থাকবে, যেটা আপনি না খেতে পেলেও আপনাকে দিতে হবে। তো এত সব ব্যাপার বলছি বিকজ আজকে একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ অনেক স্বপ্ন নিয়ে রেয়াজি রেস্টুরেন্টটা বানিয়েছিলাম। তারপর এখানে যখন আমাদের ফুড বিজনেসটা স্টার্ট হলো, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আজকে বাজারে মাটনের দাম যেই লেভেলে বেড়ে গেছে, মাটনের কোনো আইটেম বিক্রি করে, বিরিয়ানিতে যেখানে আমাদের মাটনের পিস থাকে হচ্ছে 150 গ্রামের, সেইখান থেকে প্রফিট বার করাটা খুব চাপের, বাট হয়ে যায়, হয় না যে তা না। না, আমি এখানে কিছু জিনিস বলতে চাই। ফেব্রুয়ারি 28 মানে যে সময়টাই যুদ্ধটা শুরু হলো, ফেব্রুয়ারির শেষের দিকে, বেসিক্যালি আমরা যখন কমার্শিয়াল গ্যাস কিনতাম আগে 1650 টাকা রেট ছিল, ওভারনাইট সেটা হলো 2000 টাকা, তার মানে এক সপ্তাহের মধ্যে সেটা বেড়ে দাঁড়ালো 3200 টাকা। তো ইটস ডাবল দ্য রেট। মানে এগুলো আমরা তো জানতাম না, মানে এগুলো হিউজ চ্যালেঞ্জেস। গ্যাসের দাম বাড়লো, সাথে সাথে রান্নার তেলের দাম বাড়লো। আর আমি প্রথম দিন থেকে বলছি আমরা মানে টিন্ড তেল ইউজ করি, আর ডক্টর চয়েসেরই নিই আমরা বেশিরভাগ, হয় ডক্টরস চয়েস নয়তো ওই ফরচুনের যেটা ওটা, ওগুলোর দাম বাড়লো, মশলার দাম বাড়লো, বেসিক্যালি প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে এত থাকে। কিছু চিকেন জিনিসের মাটনেরও দাম বাড়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মেনুতে দামটা ফিক্স রেখেছিলাম। সুইগি জোম্যাটোতে দামটা বাড়াতে হয়, কারণ সেটা আমাদের হাতে থাকে না। আপনারা যারা যারা ফুড বিজনেসে আছেন বা যারা নেই তারা জানেন যে একটা বিশাল পার্সেন্টেজ সুইগি মাঝখান থেকে খেয়ে যায়। এটা নিয়ে অনেক রিল আমি মানিয়েও ছিলাম। 35% নিয়ে নেয় তো সুইগি জোম্যাটো, সুইগি জোম্যাটো কিন্তু আমাদের কাছে একটা বেশ ভালো মতো ধাক্কা লেগেছে, যারা যেটা ফুড আমরা বিজনেসে জানতাম না। যারা ফুড বিজনেসে নতুন ঢুকবেন ওনাদেরকে একটা সাজেশন দিচ্ছি যে একটা অফলাইন বেস বানানোর আগে সুইগি জোম্যাটোতে যাবেন না। বাইরে থেকে দেখলে হয়তো খুব মনে হয় এত টাকা সেল হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা নিজেদের সঙ্গে কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। গত বছর আবার দুর্গাপুজোর আগে বৃষ্টি হয়ে এই জায়গাতে পুরো জল জমে গেল, পুরো এই রাস্তার এইখান অবধি জল ছিল, আমাদের ভেতরে ময়দার বস্তা, চালের বস্তা সব কিছু ভেসে বেরিয়ে গেল। এই যে একটা হিউজ অ্যামাউন্টের টাকার বেরোচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো চ্যালেঞ্জেস প্রচুর ছিল, যে কীভাবে সুইগি জোম্যাটোকে আমরা সুইগি জোম্যাটোতে অত হিউজ অ্যামাউন্টের অর্ডার না দিয়ে ওটাকে বাইপাস কীভাবে করবো, আর কীভাবে হোম ডেলিভারিতে আপনাদের বাড়ি অবধি খাবারটা পৌঁছে দিতে পারবো, যার জন্য আমরা র্যাপিডো ইনড্রাইভের সাপোর্ট নিয়েছিলাম। দিস আর অল দ্য চ্যালেঞ্জেস, যেগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করতে হবে কোনোদিন জানতাম না। শিখেছি আস্তে আস্তে, সময়ের সাথে সাথে শিখেছি। মানুষ তো সব কিছু আর শিখে আসে না। অনেক বন্ধুবান্ধবকে আমার অনেক থ্যাঙ্কস, যারা অলরেডি ফুড বিজনেসে ছিল, ওদের থেকে অনেক সাজেশনস নিয়েছি। হিমুদিকে অনেক থ্যাঙ্কস, আমার বন্ধু আছে জোজো, ওকেও অনেক থ্যাঙ্কস। তো সকলের থেকে সাজেশন নিয়ে আজকে যেই জায়গাতে এসে দাঁড়িয়েছি, সেখানে একটা জিনিস বলতে পারি যে ফুড বিজনেস অনেক কিছু শিখেছি, অ্যান্ড দিস আর দ্য চ্যালেঞ্জেস। এখনো কিন্তু শিখছি, we are শেখার তো still কোনো শেষ fighting নেই, to learn. বাট এইখানে আরেকটা ব্যাপার যেটা আমি একটু সময় নিয়ে বলবো, সেটা হচ্ছে ভালো দিক কী কী ছিল। দেখুন, আমি তো চাকরি ছেড়েছিলাম ফর রেয়াজি, আই লেফট মাই জব ফর রেয়াজি। আমার একটা দিনও ওভার দ্য লাস্ট 1 year আমার একটা দিনও মনে হয়নি দ্যাট আই টুক এ রং ডিসিশন। আমার কোনোদিন মনে হয়নি। ব্যবসাটা তো শুধু টাকা পয়সার ব্যাপার না, ব্যবসাটা হচ্ছে একটা, ইটস অ্যাবাউট অ্যান আইডেন্টিটি। আপনি একটা গাছকে যখন ছোটোর থেকে বড় করছেন, গাছটাকে জল দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু গাছটা যেদিন গিয়ে ফুল দেবে, ফল দেবে, সেই না আপনার ভেতর থেকে স্যাটিসফ্যাকশন হবেই। বাট এই টাইমটা তো লাগে, মানে সেই ফুল আর সময়টা ফল লাগে, দিতে কিন্তু সেই সময়টা লাগে, কিন্তু যেদিন হবে না, সেই স্যাটিসফ্যাকশনটা একটা অন্য লেভেলের। এবং আস্তে 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 সেই আমরা, বিশ্বাসটাও ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আস্তে 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 আমরা একটা জিনিস বলতে পারি যে আজকে অনেকে, প্রচুরজন রেয়াজির নাম জানে। আমাদের সাবস্ক্রাইবারদের তো অনেক ধন্যবাদ, তারা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিল। কোনখান থেকে না লোক এসছে, এখানে ইউএস থেকে এসছে, ইউকে থেকে এসছে, নিউজিল্যান্ড থেকে এসছে, উগান্ডা থেকে এসছে, ইসরায়েল থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, তারপর আরও প্রচুর অনেক জায়গা থেকে, এবং তারা আমাদের সাউথ এসছে। আফ্রিকা থেকে এসছে, তারা আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে দেখা করেছে। একটা জায়গা হয়েছিল যেখানে লোকজনরা এসে আমাদের সঙ্গে দেখা করতে পারবে। অনেক কিছু শিখেছি, যেমন আমরা কোনোদিন ভাবিনি যে আমরা এই ছোট্ট একটা রান্নাঘর, এখান থেকে 200 প্লেট বিরিয়ানির অর্ডার ডেলিভার করতে পারবো। 600 প্লেট, 600 প্লেট, হ্যাঁ সরি 600 হাইয়েস্ট। যেখানে আমরা ব্যাংক অফ ইন্ডিয়ার ফাংশন ছিল সেখানে দিয়েছি, পশ্চিমবঙ্গ খাদি মেলা ছিল সেখানে দিয়েছি, এই পাটুলির এখানে মেলা হয়েছিল ওখানে দিয়েছি। অনেক কিছু শিখেছি, এবং একটা বড় জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে স্টাফ ম্যানেজমেন্ট।
যে কোনো ফুড বিজনেসে না স্টাফ ম্যানেজমেন্ট একটা বিশাল চ্যালেঞ্জ। এখানে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা অনেক সময়তে আসতো, অনেকজনের সঙ্গে আমাদের আড্ডা হয়েছে, এইসব নিয়ে গল্প হয়েছে দিনের পর দিন। আমি জানি না শুভঙ্কর এখনও ব্লগটা দেখে কিনা, শুভঙ্করকে বলবো। শুভঙ্করের সঙ্গে আমার মেনলি আড্ডা হতো, শুভঙ্কর ঢাকুরিয়াতে থাকে। তো অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসতো, যেখানে এক এক সময় এরকমও দিন গেছে সুইগি জোম্যাটোর লোকজন এখানে এসে যখন খাবার নিয়ে আছে বলছে, দাদা আপনারা এখানে আপনারা কী বিক্রি করেন, আমাদেরকে নিউ টাউন নিয়ে যেতে হচ্ছে খাবার। তো এবার এই সব কিছুই আপনাদের ভালোবাসা এবং চ্যালেঞ্জেসও প্রচুর ফেস করেছি। বাঙালিদের একটা অভ্যেস তো অলওয়েজ রয়েছে যে বাঙালির সাফল্য সহ্য করতে পারে না। এটা খুব ফ্যাক্ট একটা ব্যাপার, যেটা আমরা বিজনেসে এসে নিজেরা দেখেছি, উই আর ফেসড ইট। আমি কিছুটা ক্ষেত্রে লাকি, কিছুটা ক্ষেত্রে আবার আনলাকিও বলবো। মানে ফরচুনেট যে আমাদের শেফ যারা আছেন তারা আমাদেরকে খুব সাপোর্ট করেছেন ডে ওয়ান থেকে। শেফদের থেকে আমরা শিখেছি অনেক হ্যাঁ, কিছু। আমার যিনি বিরিয়ানির শেফ আছেন আর যিনি তন্দুরের শেফ আমার দুবার চেঞ্জ হয়ে থার্ড পার্সন যিনি এসেছেন, উনি সত্যি আমাদের সাথে একসাথে আছে আর বহু দিন হলো একসাথে আছে। আমার যারা শেফ তারা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে, কিন্তু যেখানে পাইনি সেটা হচ্ছে মাঝে তন্দুরের শেফের ইনসিডেন্টগুলো আমি আপনাকে বলছি। আমি আরও নর্থ বেঙ্গলে বেড়াতে গেছি, মাঝে তন্দুরের শেফ নিয়েছিলাম সত্যজিৎ নামের। আমি আপনাকে আজকে ওপেনলি সব কিছু বলছি। সুইগির অর্ডার এসছে, আমাদের ওদিকে একটা রান্নাঘর আছে, গিয়ে দেখছি আমার ম্যানেজার আমাকে ফোন করেছে নর্থ বেঙ্গলে, সত্যজিৎ মদ খেয়ে মাটিতে শুয়ে আছে, সুইগির অর্ডার এসে যাচ্ছে এদিকে। এই জিনিসগুলো মানে হ্যান্ডেল করা, এবং আমি এত চাপ নিতাম ফার্স্টের দিকে, এত টেনশন হতো, এত চাপ নিতাম যেমন রাতে ঠিক মতো ঘুম আসতো না। ওরপর আস্তে আস্তে জিনিসগুলোতে হ্যাবিচুয়েটেড হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা খুব লাকি যে আমরা জাভেদ ভাই আর মুন্নার মতন এরকম শেফ পেয়েছি, এবং জাভেদ ভাই আমাদের রেস্টুরেন্টে প্রথম দিন থেকে আসে। জাভেদ ভাইয়া থেকে আমরা অনেক কিছু শিখেছি, উই হ্যাভ লার্নড আ লট। লাকি যে আমার যারা ক্লিনার তারা পরিষ্কার করেনি, কিন্তু আমার শেফরা রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে। মানে তাদের এত দেমাগ তারা করবে না, কিন্তু শেফরা সেখানে নেমে আর সত্যি কথা বলতে গেলে একটা ফুড বিজনেসকে যদি আপনার দাঁড় করাতে হয়, সাকসেসফুল বানাতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার প্রথম দিনের শেফ আপনার লাস্ট দিন অবধি রয়ে গেল, সে ব্যবসাটাকে নিজের ব্যবসা বলে দেখছে, আর না তো কিন্তু যৌথ এফর্ট, খুব চাপ। আমরা ম্যানেজার নিয়ে প্রচুর সাফার করেছি। আমরা এরকম হয়েছে মাঝে ম্যানেজার রেখেছি, সে টাকা চেপে দিয়েছে, এগুলো হবেই, এগুলো ব্যবসার পার্ট অ্যান্ড পার্সেল। এবং এক একটা ফুড আইটেমের প্রাইজিং বার করা, কী করে প্রাইজিং বার করবো, কারণ ব্যবসা করছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে একটা কোনো লাভ হবে, একটা কোনো প্রফিট হবে, সেটাই আমাদের ইনকাম। কিন্তু কী করে ওখান থেকে প্রফিট নিয়ে আসবো, দাম একটা লিমিটের ওপর বাড়ানো সম্ভব হবে না। আমরা যেই লোকালিটিতে রাখছি সেখানে দাম বেশি রাখলে লোকেরা খাবে না। কিন্তু মাটনের যা দাম হচ্ছে, মাটনের ভেন্ডর আমাদেরকে ফোন করে বলছে, দাদা এই টাকায় মাটন দেওয়া সম্ভব না, মাটনের দাম বাড়ছে, আপনাদের মাটন এখনও, এগুলো রোজ ঝামেলা হয়ে যায়। তো দেয়ার আর লটস অফ পিটহোলস। এখনও যখন খাবারের অর্ডার আসে, আমরা কিন্তু মেজরিটি অর্ডার আমাদের আসে সল্টলেক, সাদার্ন অ্যাভিনিউ, হাজরা, গোল পার্ক, গড়িয়াহাট, লেক মার্কেট, ঢাকুরিয়া, যোধপুর পার্ক, ওই সব সাইড থেকে। এবং অনেক দিন ধরে আমাদের একটা প্ল্যান ছিল, আমরা চেয়েছিলাম যে রেয়াজিকে আমরা প্রপার যেটা সাউথ কলকাতা বলে সেখানে নিয়ে যাব। বাহ, আমরা তো শিফট করে যাচ্ছি। আমাদের এখানে লাস্ট হচ্ছে 5th অগস্ট। হ্যাঁ, 5th গোল to পার্কে 10th দেখে নিয়েছি। গোল পার্কে যাচ্ছি। রাত্রিবেলা ফোন করতে যে থাকবো। একদম। চলো টাটা। আর এই জিমটার কথা আমি জানি, এই একদম ফালতু আমি গেছিলাম তো। রাইভাল, ওই ব্লগটা ভাইরাল হয়ে গেছে পুরো। ঠিক হয়েছে, আমি তো এমনি ফ্লেক্সে করি, আমাদের ফ্লেক্স অ্যান্ড ফ্লেক্স, ওই একদম উপরে, একদম মেন রোডের উপরে যেটা। ও হ্যাঁ 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 হ্যাঁ, সামনে বসে আমি ক্রস লাইনে যেতাম, ওঠে যাচ্ছি। এখানে গেছি একদিন অ্যাডমিশন নিতে ওই জিমটাতে। জিমটা তো প্রথমে সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে খোলা, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। নতুন জিনিস না। এমন অ্যাটিটিউড। না না, এগুলো নতুন। আমি হ্যাঁ, রাইভাল বরাবরই এরকমই, অলওয়েজ। এরকম অ্যাটিটিউড। চলো রাতে লেটস হোপ ফর দ্য বেস্ট। জিতবে। বাট আমি এখানে একটা জিনিস বলতে, অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রপার যেটাকে সাউথ কলকাতা বলে সেখানে শিফট করব, কিন্তু আজকে বললেই তো কালকে শিফট করা যায় না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাজেট, টাকা পয়সা সব কিছুই লাগে। তো এখানে অনেক লোকজন এসছে, বলেছে দাদা আপনারা তো বলছেন সাদার্ন অ্যাভিনিউতে যাবেন, আপনারা কবে যাবেন, কবে যাবেন, কবে যাবেন। একটা সময়ের পর না, আপনারা বিশ্বাস করুন, একটা কোনো আপনাদের ভেঞ্চার আছে, ফুড ভেঞ্চার বা যে কোনো ভেঞ্চার, একটা জায়গা খুঁজতে কতদিন সময় লাগে? মানুষের 2-3 বছরে লেগে যায়। মানে বিলিভ মি, আমরা জায়গা জবের থেকে এখানে রেয়াজি ওপেন হয়েছে জুন মাসে, আমরা অগাস্ট মাস থেকে জায়গা খুঁজছি। আমাদের নিয়ারলি 1 বছর সময় লেগেছে জায়গা খুঁজতে। একটা জায়গা ভাল লাগছে তো ফ্রন্টেজ ভাল লাগছে না, জায়গাতে এটা আছে তো ওটা নেই, সব কিছু ভাল লাগছে তো রেন্ট ম্যাসিভ হাই। এবার সব কিছু দিয়ে তো আর সম্ভব না। আজকে যদি আমার প্রচুর টাকা পয়সা থাকতো, সেই সময়তে জায়গা টায়গা ঠিক আছে, যে কোনো জায়গাতে নিয়ে নিই, মাসে
1.5 লাখ 1,60,000 1,70,000 কোনো ফ্যাক্টর না। ছোটো ছোটো জায়গা কোনো রেন্ট প্রপার লোকেশনে আপনি 1.2 lakhs 1.3 lakhs এর নিচে পাবেন না। আর তার সাথে মাথায় রাখতে হবে ডিপোজিট বলবে 6 মাসে, সেখান থেকে বার্গেন করে ম্যাক্সিমাম নামবে 4 months অবধি। তো আপনি প্রথমেই না একটা বিশাল চাঙ্ক অফ মানি ওখানে ব্লকড হয়ে যাবে। আমরা ব্যবসাতে যে জিনিসটা দেখেছিলাম যে যদি আপনি আপনার রেন্টটা কম রাখতে পারেন না, তাহলে ইউ হ্যাভ মাচ মোর অপশনস টু প্লে। যাই হোক, আমরা এতদিন পরে, তাছাড়া আমাদের এই রেয়াজিতে কী হচ্ছিল, আমাদের এই রেয়াজির যিনি এখানে ল্যান্ডলর্ড আছেন সুনন্দাদি, উনি খুব ভালো। মানে আমরা যতদিন রেয়াজিতে ছিলাম ওনার ফুল কোঅপারেশন আমরা পেয়েছি এবং শি ইজ এ ভেরি নাইস লেডি। মানে সুনন্দাদিকে আমরা চিনিও ব্যক্তিগতভাবে, কারণ সুনন্দাদি আর ওনার হাজব্যান্ড হচ্ছে বাবলুদার বন্ধু। তো তাছাড়া আমাদের একটা সময়ের পরে যেটা হলে সুনন্দাদি, আমরা যেখানে আমাদের রেস্টুরেন্টটা এখন আছে সেখানে সুনন্দাদি নিজের একটা ভেঞ্চার বানাতে চায়। এবার সেটা আমাদের কিন্তু আমরা এই জায়গাটা যখন রেন্টে নিচ্ছিলাম তখন থেকেই আমাদের সুনন্দাদি অলরেডি বলে দিয়েছিল। আর তাছাড়া এখানে জলের একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের জলটা একটু বেশিই লাগে আর অতটা জল সাপ্লাই দেওয়া একটু চাপই হয়। আর আমরা অ্যাট দ্য সেম টাইম সাউথ কলকাতায় একটা জায়গা খুঁজছিলাম এবং এতদিন খোঁজার পরে এটা প্রথম আমি আজকে এখানে বলতে চলেছি যে আমরা ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি, দ্যাট ইজ ইন গোল পার্ক। এবং ভেরি সুন রেয়াজি ইজ শিফটিং টু গোল পার্ক ফ্রম পাটুলি, এবং সেই জন্য আমাদের এইখানে যে রেয়াজিটা আছে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। আর পাটুলির থেকে আমরা শিফট করে যাব হচ্ছে গোল পার্কে। জায়গাটা ম্যাসিভ না, খুব বড় না, বাট যেই জায়গাতে আমরা এখন রয়েছি এটার থেকে বড়। গোল পার্কের লোকেশনটা আমি আপনাদেরকে একদিন গিয়ে দেখাবো, কারণ অলরেডি ওখানে এখন একটা রানিং রেস্টুরেন্ট আছে, ওরা মোটামুটি ওখান থেকে সরে যাবে বাই 1 August। তো গোল পার্কে আমরা শিফট হয়ে আসছি এবং এটা লঞ্চ হবে হচ্ছে ফ্রম 15th August। আপনারা সেটা প্ল্যান এখনো, হ্যাঁ সেটা প্ল্যান, সেটা প্লাস মাইনাস হতে পারে, বাট আমি প্রচণ্ডভাবে চাই যে 15th August যেহেতু একটা ন্যাশনাল হলিডে, সেই দিনকেই আমি দোকানটা খুলি, কারণ তাহলে আপনারা সবাই আসতে পারবেন। আপনারা এটাও জানেন আমাদের আরেকটা ভেঞ্চার আসছে, সেটা কিন্তু আগে লাইনড আপ। হ্যাঁ, সেটার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু সে আর টাইম লাইনই মিট করতে পারছে না। মানে আমাদের রথের দিন সেটা আমাদের প্ল্যান আছে টু ওপেন অন 26th। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা একদম মানে টায় জায়গায় রয়েছি, মানে ওটা ওপেন হবে, তারপরই রেওয়াজি ওপেন হবে। তো মাথার ওপর অনেক হিউজ কাজের চাপ, হিউজ কাজের প্রেশার। তো জানি না কি করে হ্যান্ডেল করো, বাট স্টিল মানে ম্যানেজিং, ট্রাইং টু মিট দ্য এন্ডস যাকে বলে। এগুলো কিন্তু এমনি ভিডিওতে বলছি, এমনিতে সেরকম একটা কোনো কাজ তা কে করছে? তুই তো বললি আমাকে লেখার জন্য, ফালতু কথা বলিস না। এইগুলো শুনলেই মাথা গরম হয়ে যায়। যাই হোক, আমি একটা জিনিসই বলতে চাই যে ভবানীপুরে আমাদের যেই দোকানটা আসছে ওটার কাজ এখন ফুলদমে চলছে। ফার্স্টে ঠিক ছিল যে জানে না ওটা, না ব্লগ তো বানিয়েছি অলরেডি। ফার্স্টে ঠিক না, কি নিয়ে হচ্ছে সেটা বলিনি। ফার্স্টেও ঠিক ছিল যে 16th জুলাই ওখানে ওপেনিং হবে, 16 জুলাই হলো না। ফিট আউট দেওয়া হয়, ফিট আউটটা তারপরে এক্সটেন্ড হতে যায়। দেখুন, এটা কিন্তু আইটি কোম্পানি আর আমাদের এমএনসির সাথে প্রচুর সিমিলারিটি আছে। যেটা গো লাইভের ডেট ঠিক হবে, গো লাইভের ডেটে কোনোদিন গো লাইভ হবে না, ওটা পোস্টপন্ড হবে। এখানেও কিন্তু সেম ব্যাপার। কিন্তু একটা কথা বলতে পারি, ওইটা যেই বিজনেসটা হচ্ছে রেয়াজি, তো আপনারা জানেন ইটস আ ফুড বিজনেস উইথ সার্ভস মোগলাই ফুড। কিন্তু ওই বিজনেসটা যেটা হচ্ছে সেটা আপনাদের মধ্যে অনেকে এটা ধরে রেখেছেন যেহেতু জোজো আছে, ওটা একটা কোনো মাছের ভেঞ্চার বা সামথিং লাইক দ্যাট। আমি আপনাদেরকে বলছি, আপনারা ধারে কাছেও যেতে পারেননি, মানে আপনারা আইডিয়াই করতে পারছেন না ওটা আমরা কি নিয়ে, মানে আমি বলছি আপনারা কমেন্ট করে জানান আমরা কি নিয়ে খুলতে পারি ওই দোকানটা। মানে আমি বলছি আপনারা যা কমেন্ট করবেন না, আপনারা ধারে কাছে যেতে পারবেন না। কেউ তো পারেও, দেখা যাক, আপনারা শকড হয়ে যাবেন যে এটা কিসের দোকান সেটা দেখে। আর তাছাড়া রেয়াজি তো আসছেই, 15th August রেয়াজি ওপেন হবে। গোয়িং ফরওয়ার্ড এই রেয়াজি নিয়ে আর ওই দোকানটা নিয়ে আরও প্রচুর ব্লগ আসবে। বাট আপনাদের সকলের জন্য আমি আপনাদের সকলের থেকে আমি আপনাদের সকলকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আপনাদের আশীর্বাদও লাগবে। বিগত 1 বছর ধরে যেভাবে আমাদের পাশে আপনারা ছিলেন, হ্যাটস অফ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য গোল পার্কে নিয়ে এলাম, অনেকের সুবিধা হবে আমি জানি, কারণ অনেকে ঢাকুরিয়া সাইডে থাকে, ইভেন ফান্ড রোডে ওই সাইডটা থেকে আমাদের প্রচুর অর্ডার আসে। তো এখন কিন্তু রেয়াজি আরও সামনে হয়ে গেল। এটাই আজকে একটা বড় নিউজ ছিল যেটা আপনাদেরকে দেওয়া ছিল, এবং সেই জন্যই আমাদের পাটুলির রেয়াজিটা বন্ধ হয়ে যাচ্ছে।